আসসালামু আলাইকুম। আমি তনু। আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যালকিনের রাসায়নিক ধর্ম বা কেমিক্যাল প্রপার্টিস অফ অ্যালকিন। এই অ্যালকিনের রাসায়নিক ধর্ম ব্যাখ্যা করতে গেলে এর একটা ধাপ আছে, সেটা হচ্ছে অ্যালকিনের রাসায়নিক সক্রিয়তা। এই অ্যালকিনের রাসায়নিক সক্রিয়তা থেকে কোশ্চেন আসছে DU7 কলেজে 2018 সালে। এই জন্যে এই টপিকটা গুরুত্বপূর্ণ দেখে আমি এই টপিকের উপরে একটা ভিডিও বানাচ্ছি। আমি অর্গানিক কেমিস্ট্রির 3য় অধ্যায় অ্যালকিন পড়াচ্ছি। এখানে আরও দুটো ভিডিও গেছে, এটাই 3 নম্বর ভিডিও। অ্যালকিনের রাসায়নিক সক্রিয়তা বা কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি বোঝানোর আগে আমার আরেকটা জিনিস বলে আসা দরকার, যেহেতু আমি ভৌত গঠনটা পড়াই নাই, যে অ্যালকিনের ভৌত গঠনটা কেমন এটা পড়ানোর মানে সিকিউ হিসাবে আসে না, জাস্ট আমি আপনাদের জানানোর জন্য বলে দিচ্ছি যে ভৌত গঠনটা কী, যে বাইরে থেকে যে স্ট্রাকচারটা দেখা যায় সেটাই হচ্ছে ভৌত গঠন। আর অ্যালকিনের ভৌত গঠন বলতে গেলে কার্বন কার্বন মানে যে দ্বিবন্ধন আলা কার্বন কার্বন যদি থাকে তাহলে তো সেটাই অ্যালকিন হবে। তাহলে ওই কার্বন সংখ্যা থেকে যদি 2 থেকে 5 কার্বন বিশিষ্ট হয়, সেই অ্যালকিনগুলো দেখতে কেমন হয়? গ্যাসি হয়। আর 5 থেকে 15 কার্বন বিশিষ্ট অ্যালকিনগুলো দেখতে তরল হয়, এবং 18 এর অধিক যে কার্বনগুলো থাকে সেইগুলা কি হয়? হচ্ছে আপনার কঠিন হয়। আর এই অ্যালকিনগুলা কি হয়? সবসময় পানিতে অদ্রবণীয় হয়। কিছু কিছু অ্যালকিন আছে যারা পানিতে দ্রবণীয়। উদাহরণ হিসাবে বলতে গেলে কি বলা যায়? বেনজিন, ইথার, ক্লোরোফর্ম, এইগুলা। এখন এইটুক আলোচনা করলেই আমার ভৌত ধর্ম সম্পর্কে মোটামুটি জানানো হয়ে যায়। এবার আসি রাসায়নিক সক্রিয়তা। রাসায়নিক সক্রিয়তা ব্যাখ্যা করতে গেলে আমাকে অবশ্যই আগে ব্যাখ্যা করতে হবে যে আমি যে যৌগটা নিব এটা আদৌ কি অ্যালকিন হয়েছে, অর্থাৎ আমাদের কি করতে হবে? সত্যতা আগে যাচাই করতে হবে। তাহলে সত্যতা যাচাই করতে গেলে একটা যৌগ তো আমার নেওয়া লাগবে। সেক্ষেত্রে আমি কোন যৌগ নিছি? ইথিন যৌগটা নিছি। এবার ইথিন যৌগটা যে অ্যালকিন, এটা আমাকে আগে ব্যাখ্যা করে বলে দিতে হবে যে এটা হচ্ছে অ্যালকিন। তাহলে আমরা জানি যে কার্বন কার্বনের মাঝে যদি দ্বিবন্ধন থাকে তারা হচ্ছে কি হয়? অ্যালকিন হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে ইথিনটা নিলাম এটা কি অ্যালকিনের ভিতরে পড়ছে। এই ক্ষেত্রে যতইগুলোই কার্বন নিই না কেন, এর ভিতরে দ্বিবন্ধ থাকলে সেটা কি হবে? অ্যালকিন হবে। এখন এই যে অ্যালকিনটা নিলাম, এই অ্যালকিনের ভিতরে আমাদের মূলত এই যে কার্বন কার্বনের যে সমযোজী বন্ধন, অর্থাৎ যে ভিতরে ডাবল বন্ধন রয়েছে, এইটা নিয়ে আমাদের মূলত আলোচনার বিষয়। এই কার্বন কার্বন এর মধ্যে কি আছে? ডাবল বন্ধন আছে। আর এরা কি করে? এখানে 2 জোড়া ইলেকট্রন শেয়ার করে। কয় জোড়া? 2 জোড়া। আমরা জানি এক বন্ধনে 1 জোড়া ইলেকট্রন থাকে, তাহলে এখানে 2 বন্ধন, সেহেতু এখানে 2 জোড়া ইলেকট্রন রয়েছে। এবার এই ইথিনের যে 2 জোড়া ইলেকট্রনগুলো রয়েছে, সেই ইলেকট্রনগুলো দেখতে কিন্তু একরকম না, ঠিক আছে? এরা দেখতে ভিন্ন রকমের। এক জোড়া কি হয়? এক জোড়া এই যে নিউক্লিয়াস আছে, কার্বনের নিউক্লিয়াস আর এই কার্বনের নিউক্লিয়াস, এটা দ্বারা কি হয়? আকর্ষণ হয়। হ্যাঁ, আর একটা কি থাকে? আর একটা যে এক জোড়া থাকে সেটা এক জোড়া আণবিক সমতলের উপর নিচে অবস্থান করে করে কি করে? আণবিক মলিকিউলার অরবিট থিওরিতে যে পড়ছি যে কি হয়, আমি 2টা পরমাণু যদি পারমাণবিক অরবিটাল মিলাই তাহলে আমার 2টা আণবিক অরবিটাল তৈরি হবে। সেক্ষেত্রে আমার এখানে আণবিক অরবিটাল তৈরি হবে, একটা উপরে আর একটা হচ্ছে নিচে, অর্থাৎ পাই বন্ধনে কি হবে? উপরে নিচে কি করবে? আণবিক অরবিটাল তৈরি করবে। আণবিক অরবিটাল হচ্ছে অণুর মধ্যে এমন একটা স্থান যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, একজোড়া ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা হচ্ছে অনেক বেশি থাকে। এখন দেখেন এখানে যে কার্বন কার্বন যে সিগমা বন্ধনটা কেমন করে গঠন করে সেটা একটু দেখায়। আর এই যে কার্বন এবং কার্বনের মধ্যে যে ডাবল বন্ধনগুলো রয়েছে, এর ভিতরে 2 ধরনের বন্ধন পাওয়া যাবে। একটা হচ্ছে সিগমা বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ধন। এখন আমি মূলত সিগমা বন্ধন নিয়ে আলোচনা করব। এই যে কার্বন আর এই কার্বনের মধ্যে যে সামনাসামনি যে বন্ধনটা রয়েছে এটা হচ্ছে সিগমা বন্ধন। আর এই সিগমা বন্ধন কি? এই নিউক্লিয়াস এবং সিগমা বন্ধনের উপরে কি? এই নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াসের উপরে কি থাকে? আকর্ষণ থাকে। আকর্ষণ থাকায় এই সিগমা বন্ধনের স্টেবিলিটি কি হয়? বেশি হয়, অর্থাৎ এই বন্ধন সহজে ভাঙে না, 2 দিকটা একে টেনে রাখে।
আর পরবর্তীতে যে পাই বন্ধনটা আমি একটু দেখাই, এই যে পাই বন্ধনটা থাকে অর্থাৎ পাই বন্ধন কি হয় উপর নিচে অতিক্রমিত হয়, আর হচ্ছে সিগমা বন্ধন সামনাসামনি অতিক্রমিত হয়। যেহেতু আমরা বড় লেভেলে উঠে গেছি, এসব আমাদের এখন আর বলার বিষয় নাই। হচ্ছে দুটো পরমাণু যখন সামনাসামনি অতিক্রমণ করে তখন সিগমা বন্ধন গঠন করে, আর যখন পাশাপাশি অতিক্রমণ করে তখন পাই বন্ধন গঠন হয়। আর এই সিগমা বন্ধন যেহেতু সামনাসামনি অতিক্রমণ করছে, সেহেতু এ কি নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত হয়ে থাকছে, তাই এর স্টেবিলিটি বেশি হচ্ছে। আর পাই বন্ধন যেহেতু উপর নিচে অর্থাৎ পাশাপাশি, এই ইলেকট্রন কি থাকে, ইলেকট্রনগুলো উপর নিচে থাকে। ইলেকট্রন উপর নিচে থাকার কারণে কি হয়, এরা পাশাপাশি অতিক্রম করে। এবার পাশাপাশি যদি আমি অতিক্রম করি তাহলে আমার এই নিউক্লিয়াসের আকর্ষণটা আর থাকছে না। আকর্ষণ না থাকলে কি হয়ে যায়, এ সহজেই ভেঙে যাইতে পারে। তাহলে এইখানে সিগমা বন্ধনটা কিন্তু ভাঙবে না, আর এই পাই বন্ধনটা হচ্ছে আমার ভেঙে যাবে। পাই বন্ধনটা দুর্বল প্রকৃতির বন্ধন, আর এটা কি হয়ে যাবে, ভেঙে যাবে। ভেঙে গিয়ে বিভিন্ন যৌগের সাথে বিক্রিয়া করে নতুন যৌগ গঠন করতে পারবে। তাহলে এই অ্যালকিনের ভিতরে কয় বন্ধন থাকছে, এখানে আমাদের দুই বন্ধন থাকছে, ডাবল বন্ধন থাকছে। আর এই দুই বন্ধনের ভিতরে কয় জোড়া ইলেকট্রন থাকছে, দুই জোড়া ইলেকট্রন থাকছে। আর যে বন্ধনগুলো থাকছে সেটা হচ্ছে দুই প্রকৃতির বন্ধন, একটা হচ্ছে সিগমা বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ধন। আমরা জানি যে সিগমা বন্ধনের বেশি সক্রিয়, কারণ এর উপরে নিউক্লিয়াসের প্রভাব থাকে। আর পাই বন্ধন এটা কি হয়, এটা নিউক্লিয়াসের প্রভাব থাকে না, তাই এটা দুর্বল বন্ধন। এটা ভেঙে যায়, ভেঙে গিয়ে কি করে বিভিন্ন যৌগের সাথে কি করে বিক্রিয়া করে নতুন যৌগ গঠন করে। তাহলে আমাদের এই অ্যালকিনের যে রাসায়নিক সক্রিয়তা, এখানে আমাদের 2 মার্কের যেহেতু কোশ্চেন আসবে, সেহেতু আমাদের সত্যতা যাচাই করে আর এই যে বন্ধন আছে এই বন্ধনগুলো নিয়ে একটু আলোচনা করলে আশা করি, আর একটু এই চিত্রগুলো একটু দিয়ে বোঝাইলে, অর্থাৎ একটা চিত্র দিবেন আর কি করবেন ওই সম্পর্কে একটু ব্যাখ্যা করে দিবেন, তাহলে 2 মার্কের অ্যান্সার খুব ভালোভাবে হয়ে যাবে। এই জন্যে আপনাদের বেশি কষ্ট করার দরকার পড়বে না। আর এই আলোচনা যদি শুনে থাকেন তাহলে অবশ্যই আপনি 2 মার্কের অ্যান্সার করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। এমন ভিডিও পাইতে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।